সেটা একটা প্রেমের হয়তো একটা অনুভূতি আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এটা ঠিক এখন যে আমি আপনার সাথে কথা বলছি তার সাথে এটার কোনো মিল নাই। প্রিয় দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের মাতৃভাষা রক্তে ধোয়া। 52 ভাষা আন্দোলন থেকে 24শে জুলাই এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদেরকে বারবার রক্ত দিয়ে পরীক্ষা দিতে হয়েছে যে আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি, আমরা স্বাধীনতা চাই, গণতন্ত্র চাই। আমাদের অক্ষরের যে গল্প, সেখানে জীবন এবং মানুষের সংগ্রামী সবচেয়ে বেশি প্রতিপাদ্য হয়ে ওঠে। আজকে অক্ষরের গল্পের আয়োজনে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কবি, কথার কাগজের সহ সম্পাদক, সাহিত্য সম্পাদক ফারাহ জহির। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছেন। আপনার যতদূর জানি আপনার কাব্যগ্রন্থের সংখ্যা 3টি। জি। আপনি কবিতা লেখেন বলেই কি পত্রিকা প্রকাশ করেন? জি না, আমি কবিতা লিখি এবং তার পাশাপাশি পত্রিকায় কাজ করার আমার একটা সুযোগ আসায় আমি সেখানে কাজ করছি। আপনাদের এই কথার কাগজটি আগে 2 বছর যতদূর সম্ভব যেটা অনলাইনে ছিল, জি, এখন এটা আপনারা সরাসরি প্রিন্টিং জায়গায় এসছেন এবং প্রিন্টেড কপি বেরোচ্ছে। জি। আপনারা কতটা সংখ্যা বের করেন বাংলাদেশের জন্য? আমরা বছরে আমাদের এটা চতুর্মাসিক পত্রিকা, বছরে এটা 3টা বের হয়। বাংলা যে ঋতু চক্র আছে সেটার বর্ষা, সেই আবর্তনটাকে ধরেই। জি, সেই আবর্তনটাকে 6টা ঋতু, 6টা পত্রিকা। 4টা পত্রিকা। পৃথিবীর সব দেশে 4টা, আমাদের 6টা ঋতু। দুবাইয়ে একটা খুব ব্যয়বহুল একটা সিটি, জি, একটা দেশ, সেখান থেকে বাংলা ভাষার জন্য যে আপনারা কাজটি করছেন, পত্রিকা প্রকাশ করছেন, বাংলাদেশের স্টুডেন্ট ওয়েজ থেকে আপনারা কাজটি করেন। এখানেও 2জন সম্পাদক আছে আমাদের। আপনাদের প্রধান সম্পাদকের নাম? আমাদের প্রধান সম্পাদক হচ্ছেন লেখক কেতন শেখ। বাংলাদেশে যখন আসেন, বইমেলায় তো আসেন? জি, অবশ্যই। তা আপনার কি মনে হয় যে অন্যান্য বারের যে বইমেলাগুলো আপনি দেখেছিলেন তার থেকে এই বইমেলার কোনো আলাদা রূপ আছে? ব্যাপারটা ঠিক সেরকম না। বইমেলার একটা ছকে বাঁধা একটা রূপ থাকে সব সময়, একটা অন্যরকম আনন্দ থাকে। বইমেলায় নতুন বই আসে এবং যখন নাকি বইমেলার প্রাঙ্গণে প্রথম পদক্ষেপটা দেই তখন মাইকে বাজতে থাকে যে কত হাজার বই মানে প্রতিদিন মানে আসছে। তো তখন আমার মনে হয় যে সাহিত্য অঙ্গনে সাহিত্য চর্চা নিরলসভাবে হয়ে যাচ্ছে, সেখানে কোনো বন্ধন নাই, সেখানে কোনো অবরুদ্ধতা নেই এবং বইমেলার উৎসবকে লক্ষ্য করেই তারা এই সাহিত্য চর্চাটা করছে। সেটা যখন শুনি তখন মনে হয় যে কোনো প্রতিবন্ধকতাই হয়তো বইমেলাকে কোনোভাবে রুখতে পারবে না, যেহেতু এটা প্রতি বছরেই এর আবর্তন হচ্ছে। তো এর ধারা এভাবেই বইবে, সেটা যেই হোক না কেন, যাই হোক না কেন, এর কোনো থামাথামি নেই। আমাদের দেশের অনেকে বলছেন যে বইয়ের পাঠক কমে যাচ্ছে। আপনার অবজারভেশনটা কি, আপনার পর্যবেক্ষণটা কি? এটা প্রথমে আমাদের দেখতে হবে যে কোন বয়সের পাঠক কমে যাচ্ছে। রেজা ভাই, আপনি যদি আগের কথা চিন্তা করেন, আমরা কিন্তু স্কুল জীবন থেকে আমাদের পাঠাভ্যাস আমাদের শুরু হয়। স্কুলে আমরা বিশ্ব সাহিত্যের গাড়ি আসতো, সেখান থেকে আমরা বই কালেক্ট করতাম এবং সেখান থেকেই কিন্তু আমাদের পাঠাভ্যাসটা তৈরি হয়েছে। কিন্তু এখন আমি বিগত কয়েক বছরের ঠিক ওভাবে হয়তো সরাসরি কারিকুলামগুলো জানি না, বেশিরভাগ স্কুলের কিন্তু ওই চর্চাটা কমে এসছে। বিশ্ব সাহিত্যের গাড়ি এখনও আছে, এখনও যায়, কিন্তু পাঠাভ্যাসের যে একটা চর্চা, যে এই একটা ইয়াং বয়স থেকে নিয়ে শুরু করে যাবে যে অগ্রজ অবস্থায় পর্যন্ত, সেই দিকটা দেখছি না। মানুষ ঝুঁকে পড়ছে অনেক কৃত্রিম উপায়ের দিকে, ব্যাসাতের দিকে বেশি ঝুঁকছে, স্বাচ্ছন্দ্যের দিকে বেশি ঝুঁকছে। জি, কোনো কায়িক পরিশ্রম কিংবা জ্ঞান চর্চার দিকে মানুষ যেতে চাচ্ছে না। এর প্রধান কারণ কি? আমাদের যে হাতের মধ্যে যে টেলিভিশনটা আমরা পেয়েছি, টেলিভিশনের মধ্যে সবকিছুই তো দেখা যায়। জি, ছোট্ট একটা যন্ত্র, কিন্তু সারা পৃথিবী আপনি ঘুরে আসতে পারেন। অবশ্যই। এই যে মোহ, এই মোহ কি আমাদের জ্ঞান চর্চার জায়গাটাকে কিছুটা মানে কণ্টকাকীর্ণ করছে?
কিছুটা হলেও করছে আমার মনে হয়, কারণ কথা হচ্ছে যে আপনি মনে করেন যারাই লেখালেখির মধ্যে আছেন, লিখছেন, সবাই কোনো না কোনোভাবে ওই ছোট মুঠোফোন টেলিভিশনটার মধ্যেই সব কিছু দেওয়ার চেষ্টা করছে। তো যার কারণে হচ্ছে কি আপনি হাতে যে একটা বই নিয়ে পড়বেন ওই অভ্যাসটা চলে যাচ্ছে। তো এতটুকু হয়তো আমি মনে করতে পারি যে কিছুটা তার অবদান রয়েছে, একেবারেই যে না সেটা নয়। এখন ইউটিউবের তো খুব চর্চা এবং খুব ভাইরাল হওয়ার জন্য চেষ্টা, সেটা একবার বুস্ট করতে হয় টাকা দিয়ে। এইসব করেও কি কবি হওয়া সম্ভব যদি ভালো কবিতা না লেখে কেউ? আমার তো মনে হয় না। আমি কোনো দিকে পার্টিকুলারলি মানে ইন্ডিকেট করে কোনো কিছু বলতে চাই না, তবে আমি এটা বিশ্বাস করি যে সাহিত্য চর্চার একটা মান আছে। যেমন সব কিছুর একটা বেস থাকে, একটা গঠন থাকে, তো ঠিক সাহিত্য যদি আমরা কেউ চর্চা করি, যারাই করছেন, সেটার একটা মান অবশ্যই থাকে। সেটার একটা, যেমন আপনি বললেন যে বর্ণ থাকে, যে ক খ গ ঘ থেকে শেখা পর্যন্ত, ঠিক এভাবে করেই একটা মান থাকা উচিত। এবং সেই মানের উপরে ভিত্তি করে যদি সাহিত্য চর্চা হয়, সেটা কবিতা লেখা হতে পারে, গল্প হতে পারে, উপন্যাস, প্রবন্ধ, যেটাই হোক না কেন, সেটাকেই আমি বলবো সাহিত্যের সঠিক চর্চা। অনেক সময় আমরা দেখি যে যারা সাহিত্য সম্পাদনা করেন, সে যদি লেখক কিংবা কবি হন, তাকে এমন সব লেখা পড়তে হয় তা নিজের লেখায় শেষ পর্যন্ত হারিয়ে যেতে শুরু করে। আপনার বেলায় কি সেরকম কিছু হয় কিনা? মানে এত লেখা পড়তে হয়, সেগুলো নির্বাচন করা, অনেক সম্পাদকরা, বড় সম্পাদক, নিজে আর লিখতে পারেন না শেষ পর্যন্ত। আপনার ক্ষেত্রে তো সেরকম কিছু হচ্ছে না? না, সেরকম ঠিক কিছু না। প্রথম কোশ্চেনের উত্তরটা আমি দিচ্ছি, যে আপনি বললেন যে নির্বাচন করাটা, আসলে কথার কাগজ পত্রিকাতে আমরা প্রথম থেকেই আমরা কমিশন করে রাইটারদেরকে নিয়ে আসি, যে আমাদের প্রতিটা সংখ্যায় অনুজ, অগ্রজ, সব বয়সের আমরা লেখক, লেখিকা, কবি, প্রবন্ধকার সবাইকেই আমরা কমিশন করি, যার জন্য ওই অতিরিক্ত খাটনিটা করতে হয় না যে আমাকে অনেক নির্বাচন করতে হচ্ছে। তো যেহেতু আমরা জানি, তো তার মধ্যে মনে করেন যেই রুটিন চেক আপটা করা থাকে, প্রুফ চেকিং, এডিটিং, এইটুকু আমরা করে ফেলি। তো সেটার জন্য সময় থাকে চর্চা করার। হ্যাঁ, একটু তো যায় মনে হয়, কিন্তু না রাজনৈতিক বিভাজন আছে কিনা? ধরুন আমি লিখি, আমি একটা দল করি, কিংবা আপনি হয়তো ভাবেন যে ওই দলের লোক, আপনি লেখেন, আপনি আর একটা দল করেন। এই পত্রিকায় কি আপনি লেখাকে সবচেয়ে গুরুত্ব দেন নাকি তার রাজনৈতিক মতাদর্শকে? লেখাকে। কারণ আমি একটু প্রথমে আপনাকে বলেছিলাম যে আমাদের প্রচেষ্টাই হচ্ছে সংবেদনশীল, সুগম এবং সমেত। তো সংবেদনশীল, সুগম, সমেত যদি করতে হয়, আমার সবাইকে একত্রিত করতে হবে। সেখানে দল, মত, ধর্ম নির্বিশেষে আমি কোনো কিছু দেখব না, আমি শুধুমাত্র পিওর সাহিত্যকে নিয়ে আসব। সেখানে অন্য কিছু চর্চা করার কোনো সুযোগই নাই। আপনি জুলাই বিপ্লবের সময় কোথায় ছিলেন, এবং এই যে জুলাই বিপ্লব সাধিত হলো, এর ফলে একটা মত প্রকাশের স্বাধীনতার চিন্তা আমাদের মনে এসছে যে আমরা হয়তো আরও বেশি করে আমাদের কথা স্পষ্ট করে, সুন্দর করে, সত্যভাবে, সাহসের সঙ্গে বলতে পারবো। কোনো কালাকানুন আমাদের বাক স্বাধীনতা হরণ করতে পারবে না। তো আপনাকে যে প্রশ্নটি করেছি তার উত্তরটি আমি নেব বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন ফারাহ জাহির, একজন বিশিষ্ট কবি ও সাহিত্য সম্পাদক কথার কাগজের। আমরা যাচ্ছি বিরতিতে। যদি দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। বিরতি থেকে ফিরছে এবং যে প্রশ্নটি করেছিলাম ফারাহ জাহির আপনাকে, যে আপনি যখন দুবাই ছিলেন তখন একটা গণতান্ত্রিক আন্দোলন হচ্ছিল ছাত্র জনতার, এবং তারা চাচ্ছিল মত প্রকাশের স্বাধীনতা, কোটার যে বৈষম্য তার বিরুদ্ধে, এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন। সেখানে আপামর জনগণ অংশ নিয়েছিল। একজন কবি কিংবা সাহিত্য সম্পাদক হিসাবে আপনি কি মনে করেন যে সেটা দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। আপনি প্রথম প্রশ্ন করেছিলেন যে আমি দুবাইতে ছিলাম এবং কি করেছিলাম। আমাদের প্রথমেই বলেছি যে আমাদের একটা ব্লগ চলে, আমাদের এটা এখনও এই ব্লগটা চলছে। তো সেই ব্লগে একটা সময় যখন আন্দোলনটা শুরু হলো 15 তারিখ থেকে, তো সেটা ধীরে ধীরে যখন নাকি বিল্ড আপ হচ্ছে, তো তখন আমাদের একটা বোর্ড আছে, আমাদের সম্পাদক যে বোর্ডটা আছে, জি, মণ্ডলীর যে বোর্ডটা আছে, তো সেখানে আমাদের প্রধান সম্পাদক উনি ডিসিশন নিলেন যে আমরা লিখব, আমরা সবাই লিখি, আমরা লিখতে জানি, আমরা লেখক, আমরা কবি। আমি মনে করি যে একজন যে সাহিত্য চর্চা করে, যে লেখক এবং কবি, তার
কথা বলার থেকে তার কলমের ধার অনেক শক্তিশালী। তো আমি যদি এই কলম দিয়ে যদি আমার কবিতা ওঠে, লেখা ওঠে, তাহলে এই কলম দিয়ে আমার প্রতিবাদ করার ক্ষমতাও থাকা উচিত। তো সেই সেই লক্ষ্যে আমরা, সেই বিশ্বাসে বুকে বেঁধে আমরা কলম তুলেছি। আমাদের একটা প্রতিবেদন চলেছে পুরো মাসব্যাপী, প্রতিবাদ কথন। সেখানে আমরা যত কবি, যত লেখক, সবাই তাদের মনোলগ, তাদের কবিতা, তাদের লেখা, ভাব প্রকাশ সব দিয়েছেন এবং সেই প্রতিবেদনটা এখনও জারি আছে। যে যখন যে সময় চায় সেখানে লিখতে পারেন। এবং আমরা বিভিন্ন পত্রিকায় যারা যারা আমাদের কাছে আবেদন করেছেন যে আপনারা বিপ্লবের কোনো কবিতা, কোনো লেখা কিছু করেছেন নাকি, আমরা দিয়েছি। আপনি একজন কবি, মত প্রকাশের স্বাধীনতা বলতে আপনি কি মনে করেন? আমি যা খুশি তাই বলবো নাকি আমার নিজের মধ্যে একটা সম্পাদনা থাকতে হবে? আমি যা খুশি তাই বলতে পারি না। আমি সমাজের থেকে বিচ্ছিন্ন নয়, আমি রাষ্ট্রের থেকে বিচ্ছিন্ন নয়। আমার একটা কথা, আমার কি সেটার এফেক্টটা হবে, সেটা যদি আমি এখন একটা বড় কোনো গোষ্ঠীর আমি যদি লিডার হই বা কোনো কিছু হই, সাহিত্য অঙ্গনের যদি আমি কেউ হই, তো আমার কথাটা হতে হবে যে যে আপনাকে দিক নির্দেশনা করবে, সেটা আলোকিত করবে, সেটা কখনো আপনাকে পিছনে ধরবে না বা আপনার মনে প্রতিহিংসা পরায়ণ এরকম কোনো অনুভূতি ভাব দেবে না। তো আমার কথা সবসময় আলোকিত হতে হবে এবং দিক নির্দেশনার জন্য লক্ষ্যে পৌঁছাতে হবে। কোনো দিন এমন কোনো কিছু আমি চর্চা করব না যেটার জন্য যে রক্তক্ষরণ হতে হবে, মানে কোনো কারণ ছাড়াই। এটাই বিশ্বাস আমার। সেটাই মঙ্গলজনক কোনো কিছুর পক্ষে থাকা, তার পক্ষ নেওয়া, তার জন্য কাজ করা, তার জন্য কথা বলা, প্রয়োজনে প্রতিবাদ করা, প্রয়োজনে রাজপথে নামা, সেটা খুব জরুরি এবং সেটাই মত প্রকাশের স্বাধীনতার সহগামী একটা শক্তি বলে আমি মনে করি। আপনি কি বুর্জ খলিফার চূড়ায় উঠেছেন? জি। সেখান থেকে বাংলাদেশ দেখা যায়? না, আমি শহরটাই দেখেছি, অনেক আলোকিত। চেষ্টা করেননি যখন খুব উঁচু টাওয়ার? না, অত উঁচুতে উঠতে দেয় না আমাদের। ভিজিটার জন্য হচ্ছে যে 63 ফ্লোর পর্যন্ত দেওয়া যায়, একদম টপে ওঠার শুধুমাত্র অধিকার আছে রাজার এবং ওনার ছেলের। আপনি একদম টপেছে তো? না, আমাদের নাই। মনে হয় না আমার দেশে এরকম একটা টাওয়ার থাকলে আমরা, মনে হয় আমাদের দেশে ভালো কিছু হোক, এটা তো অবশ্যই আমি চাইবো। এবং এই চাওয়া থেকেই তো আমাদের এই প্রচেষ্টা, এই সাহিত্য চর্চা। না হলে এত দূরে বসে থেকে যে এই কাজটা করা, খরচপাতি করে একটা পত্রিকা করা, অনেক কিছুর সম্মুখীন হতে হয়। কিন্তু ওই যে আপনি অনুষ্ঠান শুরু করার সময় বললেন যে বাংলার প্রতি ভালোবাসা, এই যে ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাইয়ের গণ অভ্যুত্থান, এই যে একটা ভিতরে যে একটা অন্য ধরনের ভালোবাসা, এই যে বাংলায় প্রকাশ করা, সেটার একটা টান থেকেই যায়। ওটা খুবই অন্যরকম। আপনি তো বাংলার কবি, বাংলাদেশের কবি, বাংলাদেশের মানুষ, এর প্রকৃতি, শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না। তুমি আমার দেশের মানে সবচেয়ে রানী সেজে আমার জন্মভূমি। তো দুবাই তো সেরকম না, দুবাই তো সুজলা সুফলা শ্যামলা না। আমি গেছি, কয়েকটা খেজুর গাছ, মরুভূমি, অনেক সুন্দর সুন্দর বাড়ি, দালান কোঠা। তো যখন প্রকৃতির চিন্তা আসে তখন কি নিজের দেশের কথা ভেবেই প্রকৃতির সঙ্গে আপনার? প্রকৃতির সাথে আসলে আপনি যদি আমাকে আমার নিজস্ব জিজ্ঞেস করেন যে আমার ইচ্ছাটা কি, প্রকৃতি আমি অনেক ভালোবাসি। অবশ্যই আমাদের দেশের সৌন্দর্যের কোনো কমতি নাই। তবে আমি যে দুবাই থাকি সেখানেও আমি খারাপ বলবো না। সত্যি কথা রেজা ভাই, আমি জানি না আপনি কবে গেছেন, তবে এখন যদি সবুজায়ন হচ্ছে অনেক অনেক, মানে কল্পনার বাইরে। মনে হয় যে কিছু কিছু জায়গা আছে, আমার মনে হয় যে এর থেকে সবুজ আর কি হতে পারে। এবং তাদেরও সমুদ্র আছে, তাদেরও আর্টিফিশিয়াল লেক আছে। ওখানে কি ঘুঘু পাখি ডাকে? ওখানে ঘুঘু পাখি ডাকে না, তবে একটা খুব বৈচিত্র্যময় পাখি সকালবেলা ডাকে, খুব কর্কশ। তারা ঠিক সকালবেলা ডাকে, আবার ঠিক সন্ধ্যা হওয়ার সাথে ওই চিৎকার করতে করতে চলে যায়। এই আওয়াজটা শুনেছি। আর তোতা পাখি আছে, টিয়া পাখি? না, এগুলো নাই। এগুলো হয়তো তাদের নিজস্ব প্রাইভেট পেট আকারে তাদের ঘরে আছে, কিন্তু এমনি আমি দেখিনি। তবে শালিক দেখেছি, কোনো কাক দেখিনি। তো মাঝে মাঝে ওখানে বসে কোনো পাখি দেখতে ইচ্ছা করে যে এরকম একটা পাখি যদি দেখতে হতো? হ্যাঁ, আসে, বসে। আপনার বাগান থাকলে অনেক পাখি এসে বসে, কারণ ওইখানে একটা পাখি নিধন হয় না, ধরে ভরেও ফেলে না। না 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 না, একদম। ওখানে যেমন কিছু লেক তৈরি আছে আর্টিফিশিয়ালি, শীতের পাখিরা আসে, তো ওখানে দেখার ব্যবস্থা আছে। জি জি।
তো এখন আমাদের দেশের তো দুবাইয়ের মতো পরিচ্ছন্ন না। ঢাকা শহর তো দেখেন যানজট, তারপরে নানা রকম মানে গাড়ির হর্ন, এবং এত দূষিত হয়ে গেছে হাওয়া। আমাদের বাতাসে অনেক বেশি লোহার ওজনের স্তরটা খুবই মানে বিপজ্জনক পর্যায়ে। কারখানার বর্জ্য, ঢাকা শহরে ল্যাট্রিনের অভাব, অনেক সমস্যা, পানিগুলোও খুব দূষিত। দুবার সঙ্গে যদি আমরা দুবাই তৈরি করতে চাই বাংলাদেশকে, ঢাকাকে, কি করতে হবে? আমার দেশকে ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে। একটা কথা সত্যি, আমি ওখানে আজকে 6 বছর হয়ে যাচ্ছে আছি। প্রত্যেকটা দেশের এমন না যে খুব তারা নিজস্ব সব কিছু দিয়েই তারা অনেক সম্পন্ন হয়। আমাদের দেশ একটা উন্নয়নশীল দেশ, এবং আমাদের দেশকে সাহায্য করার জন্য আমাদের প্রতিবেশী এবং আরও যারা বিশ্বের দেশ আছে তারা সর্বদাই তাদের হাত বাড়িয়ে রাখে। তো সেই হাতটাকে যদি আমার নিতে হয় তাহলে আমার প্রথমে দেশকে ভালোবাসতে হবে। সেই দেশে অনেক সম্পদ আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু যদি ভালো না বাসতো সেই দেশকে, সেই দেশের রাজা, তাহলে এত সুন্দর বেহেশ সে তৈরি করতো না। আমি যদি ভালোই বাসি তাহলে আমার যেটুকুই সম্বল আছে না কেন আমি ওটা দিয়েই সুন্দর করব। যেরকম আমি আমার সন্তানকে আমার অল্প সম্পদ সুন্দর করে রাখতে চাই, বাঁচিয়ে রাখতে চাই, জীবিত রাখতে চাই, সেই একটা অসাধারণ জায়গায় আপনি হাত দিয়েছেন, যে একটা দেশপ্রেম আমাদের কোথাও যেন একটা ঘাটতি আছে। কিন্তু আবার স্বাধীনতা যুদ্ধ, যে কোনো আন্দোলনে রক্ত দিতে তো দ্বিধা করে না, সেটা করে না, সেটাই বলছি যে আমাদের ভালোবাসার, দেশের প্রতি ভালোবাসাটা অনেক এক্সট্রিম। যখন নাকি এই ধরনের কোনো কিছু একটা আন্দোলন হয়, দেখা যায় সবাই ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু যদি ভালোই বাসতে, একদম বুক পেতে দিল, গুলি করো, একেবারে হ্যাঁ, মুগ্ধ পানি খাওয়াচ্ছে, সে জানে যে মৃত্যু হতে পারে। অসংখ্য শহীদদের রক্তে ধোয়া আমাদের এবারের জুলাই। মাছে ভাতে বাঙালি, আপনি তো মাছ পছন্দ করেন নিশ্চয়ই, বাঙালি। দুবাইতে কি মাছ খান? দুবাইতে বাংলাদেশের সব মাছ পাওয়া যায়? বাংলাদেশের সব মাছ যায়, রুই মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ যায়। এবং ইলিশ মাছ আমি এত বড় কোনোদিন বাংলাদেশে দেখিনি। না, ওখানে তো টাকা পয়সা বেশি, ওরা কেনে, এর জন্য এখানে ভালো ভালো মাছ সব আপনারা খেয়ে ফেলেন। আমি জানি না, তবে আমি একবার জিজ্ঞেসও করেছিলাম যে এটা অন্য কোনো দেশে থেকে রপ্তানি নাকি, বলেছে না, পদ্মার ভালো ইলিশটা এখানে আসে, এবং অনেক বেশি দাম নেয় না? জি, একটু। ধরেন আমাদের এখানে 1 কেজি মাছ এখন 1200 টাকা, 1300 টাকা ইলিশ। ওখানে দুবাইতে কিরকম? ওটা যদি 1200 টাকা হয় ওটা হবে 2000 টাকা। জি। আপনারা কি কোনো ইলিশ সংখ্যা করেছেন? না, এখনো করিনি। এখন ইলিশ সংখ্যা করেন না? তা বাংলাদেশের মাছের উপরে একটা সাহিত্য সংখ্যা করেন। আগে আমাদের মিজানুর রহমানের ত্রৈমাসিক ছিল, উনি গণিতের উপরে করতেন, নদীর উপরে করতেন, মাছের উপরে করেছেন কিনা আমার খেয়াল নেই। তা আমিও লিখতাম ওই কাগজে, মানে পাখি সংখ্যা করেছিলেন। জি। তো কখনো কখনো যদি এরকম সংখ্যা বের করেন, তো বাংলাদেশে ইলিশ নিয়ে একটা সংখ্যা করা দরকার। ইলিশ রক্ষা করা তো এখন অনেক বড় দরকার আমাদের, অবশ্যই। যদিও আমাদের নদীগুলোতে বাদ দেওয়া হচ্ছে, এখন স্রোতস্বিনী নেই, পদ্মা, ইলিশের প্রজননটা কমে যাচ্ছে, এসব হতাশায় আমরা ভুগি। এই জন্য যে ইলিশ সচেতন করে তোলা, ইলিশ বান্ধব করে তোলা মানুষকে, নদীগুলোকে যেন পলিথিন ব্যাগে আমরা নষ্ট না করে ফেলি, পাশের দেশের সঙ্গে আমাদের জল বিনিময়টা যেন সত্যি সুন্দর হয়, সেসব যে কথা তো বলতে হবে লেখকদেরকে, কবিদেরকে, তাই না? তা তো অবশ্যই, আমরা তো আর আপোষ করবো না। না না, কোনোভাবেই না। তো এই প্রসঙ্গে আমি একটা বলি যে আমাদের কথার কাগজ থেকেই একটা প্রতিবেদন চলছে, যেটা নাকি শ্যামল কথা। তো ওখানে পার্টিকুলারলি শুধু ইলিশ নিয়ে না, ওখানে আমাদের পুরো বাংলাদেশের যে ঐতিহ্য আছে, সম্পদ আছে, যেমন পাট, রেশম, জামদানি, তারপরে যে ইলিশ মাছ, মরিচ, এগুলো সব নিয়ে একটা রেগুলার প্রতিবেদন চলছে, ওখানে লেখা হচ্ছে। দুবাইয়ের যে টেলিভিশন গুলো আছে, যে সেগুলো কি স্বাধীন নাকি সরকারের কথাই বলতে হয়? মানে আমাদের বাতাবি লেবুর বাক্স, যেটা আগে ভালো। আসলে এটা একটু বলা মুশকিল, কারণ আপনি যদি ওভাবে করে দেখেন যে রাজতন্ত্র যে দেশগুলো, সেটার একটা অন্য ধরনের তাদের কার্যকলাপটা থাকে এই এরিয়াগুলোতে। তো সেই গণমাধ্যম নিয়ন্ত্রণ করে তখন। জি জি জি, একটু কিছুটা পরিমাণে আছে নিয়ন্ত্রণ, তবে একেবারে যে মানে তাদের তো ভাষা আরবি। জি, তাদের ভাষা। ওখানে কি আপনারা কবিতা কিভাবে পড়েন? টেলিভিশনে কবিতা পড়তে ডাকে কখনো? না, ওখানে আমরা এখনো টেলিভিশনে যোগাযোগ করিনি, তবে বাংলাদেশের যদি প্রোগ্রাম অনুষ্ঠান এরকম হয়ে থাকে, আমাদের যে কনসুলেট আছে ওখানে, হাই কমিশন, ওখান থেকে হয়।
ওখান থেকে বইমেলাও হয়, ওখান থেকে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানও করে। আপনারা কি সাহিত্যের আড্ডা করেন? আমরা সাহিত্যের আড্ডা এখনো পর্যন্ত দুবাইতে করিনি, তবে যখন নাকি আমাদের সম্পাদকরা লন্ডনে যাওয়ার সুযোগ হয় কাজের জন্য, তো ওখানে যাই, ওখানে একটা আড্ডা হয়। আর বাংলাদেশে আপনি আপনার পরিচয় কবিতায় বলছেন, মেঘের রঙেই রইল চাপা আমার পরিচয়। তো কেন আপনার পরিচয় চাপা থাকবে? সেটা আমার মনে হয় সেটা একটা প্রেমের হয়তো একটা অনুভূতি আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এটা ঠিক এখন যে আমি আপনার সাথে কথা বলছি তার সাথে এটার কোনো মিল নাই। সেটা আমার প্রেমের অনুভূতি। এই জন্য কি প্লেটো কবিদেরকে বিশ্বাস করতে চাননি? যেটা তো সত্য না। কবিরা অনেক ভাবুক হয়, আপনার থেকে বেশি এটা কেউ বলতে পারবে না। আপনি নিজে একজন অনেক বড় কবি। তো আমাদের এই যে অক্ষরের গল্প আপনি যেটা বলছিলেন, তো এটাই আমার মাথায় ঘুরছিল যে আমরা অক্ষর নিয়ে খেলা করি। কবিদের কাজ হচ্ছে এই খেলা করে তাদের অনুভূতিটা এর ভিতর দিয়ে বের করে দেওয়া। আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং হচ্ছে লাল এবং গোলাপি। আপনার একটা ছোট্ট কবিতা শুনি আমরা। অবশ্যই। আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি। আমি তোমাকেই মন দিয়েছি, তাই কবিতা জুড়ে লিখেছি হৃদয় লুকানো একটা অবিশ্বাস। হয়তো তুমিও জানবে আর বিশ্বাসে মন বাঁধবে, কালও ছিলেম আজও আমি তোমার। তোমাকেই কথা দিয়েছি, তাই কালের স্রোতে ভাসিয়েছি পালতোলা প্রেম নাও। দৃঢ় হাতে হাল ধরবে আর মনের সুখে গাইবে, কালও ছিলেম আজও আমি তোমার। কিছুটা সময় ভুলে যাও নিজেকে, হারিয়ে যাওয়ার সময় এসেছে। কি ভুল কি পাপ কে জেনেছে, মনটাকে তুলে ধরো খোলা আকাশে। একবার নিজেকে খুঁজে দেখো, অনুভব সবটা তোমার। এই মন নিজেরই হাতে গড়া, নেই তো কারো অধিকার। এই কবিতা শোনার পরে আর আলোচনার দরকার নেই, আপনাকে চিনে ফেলবে পাঠকরা যে আপনি কি চান। এবং আমাদের বাংলা কবিতার একটা সবচেয়ে বড় জায়গা হলো চিরায়ত প্রেম। সেই জায়গায় আপনার অবস্থান খুব দৃঢ়। আপনি ভালো থাকবেন। আমাদের অক্ষরের গল্প অনুষ্ঠানে এসে আপনি সময় দিলেন, এর জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের কথার কাগজ আরও সুন্দর হোক, আরও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, এবং বাংলাদেশের পাঠক এবং কবিরা যেন এ থেকে কিছু আস্বাদ নিতে পারে, নতুন কোনো স্বাদ নিতে পারে, সেটা আমরা বিশ্বাস করি। একটা সাহিত্যের বিপ্লব খুব দরকার। আপনারা তার সঙ্গে থাকুন, সেটা আমি চাই। ভালো থাকবেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। অক্ষরের গল্প আয়োজনে আজকে ফারা যে কবিতাটি পড়লেন, সেই কবিতাটির মধ্যে নিশ্চয় লক্ষ্য করেছেন যে তার আত্মার কথা, নিজের হৃদয়ের কথা তিনি খুব অকপটে ব্যক্ত করতে চান। একজন কবির কাজ হচ্ছে সাহসের সঙ্গে তার হৃদয়ের কথা ব্যক্ত করা। এটাই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার একটা বড় জায়গা। আমরা আমাদের অক্ষরের গল্পের আয়োজন এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।